প্রতিটা কাজের পিছনেই অনেক অনেক স্বপ্ন থাকে, থাকে অনেক পরিশ্রম, অনেক কষ্ট, অনেক গুরুত্বপূর্ণ সময় আমরা ব্যয় করি আমাদের স্বপ্ন পূরণ করতে। তবে স্বপ্নের তো আর নির্দিষ্ট কোনো সীমারেখা নেই। একটা স্বপ্ন পূরণ হলো তো আরেকটা স্বপ্ন দেখা শুরু হয়। গতকাল রাতে আমার ইউটিউব চ্যানেলে 7,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। প্রতিটা হাজার সংখ্যা পূর্ণ হওয়া একটা স্বপ্নের ব্যাপার। যারা এই সেক্টরগুলোতে কাজ করে তারাই জানে এতটুকু সফলতা পেতে কতটুকু পরিশ্রম করতে হয়। তবে সবার ক্ষেত্রে বিষয়টা একরকম নয়। ভিডিওর কোয়ালিটির উপর এক একজনের সফলতা নির্ভর করে। অনেক ভালো কোয়ালিটির যারা ভিডিও তৈরি করতে পারে, 7,000 সাবস্ক্রাইবার হওয়া তাদের মাত্র সময়ের ব্যাপার। তবে আমার জন্য বিষয়টা এতটা সহজ ছিল না। সে এক লম্বা গল্প। সেই গল্পে আজ নাই বা যাই। আমি যেহেতু সারাটাক্ষণ বাসায় থাকি, বাসায় টুকিটাকি যাই করি সেটাই আমি শেয়ার করার চেষ্টা করি। আমার এই সাধারণ ভিডিওগুলো দেখেই অনেক ভাইয়া আপুরা আমাকে সাপোর্ট করে, খুব সুন্দর সুন্দর কিছু কমেন্ট করে, সেগুলো পড়তে আমার বেশ ভালো লাগে। এই কাজটা এমন, ভিডিও করতে করতে এমন একটা ভালোবাসা তৈরি হয়ে যায়, শুধুমাত্র টাকার জন্য ভিডিওটা যে কন্টিনিউ করব বিষয়টা এমন নয়। মন থেকে একটা ভালোবাসার জায়গা তৈরি হয়ে যায়, যেটা মনে হয় আমার যদি মনিটাইজেশন কখনো নাও থাকে তবুও বোধহয় কাজটা চালিয়ে যেতে আমার খারাপ লাগবে না। যারা আমাকে এই চলার পথে সাহায্য করেছেন, এখনো সাপোর্ট করে যাচ্ছেন, তাদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা রইল। এই সম্পর্কগুলোর পিছনে কোনো বিনিয়োগ নেই, কেউ কাউকে ব্যক্তিগতভাবে চেনা জানা নেই, কেউ কারো মুখটা পর্যন্তও দেখিনি। এমন মানুষকেও আমরা শুধুমাত্র ভিডিও দেখার মাধ্যমেই ভালোবাসি। এই ভালোবাসার কোনো তুলনা হয় না। আশা করি আগামী দিনগুলোতে আমাকে আরো সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবেন। দুপুরের রান্নার আয়োজন চলছে। আমি সবকিছু কেটে বেছে নিচ্ছি। মূলা রান্না করব চিংড়ি মাছ দিয়ে, তাই আমি চিংড়ি মাছের যেভাবে আমরা সাইজ করে দেই সেভাবেই কেটে নিচ্ছি। আসলে সবজি কাটার তো আর নির্দিষ্ট কোনো মাপঝোপ নেই, যার যেমন পছন্দ সেভাবেই কেটে নেয়। আজ আমি এখানে দুই ধরনের শাক নিয়েছি, একটা হচ্ছে মূলা শাক আর একটা লাল শাক। দুইটা শাক আজকে একসাথে রান্না করব। আজকে দেখবো খেতে কেমন লাগে। আজকের দিনটি ছিল শনিবারের। আমার হাজবেন্ড বাসায় ছিল, বাচ্চারাও বাসায় ছিল। তো তাদের দিকে খেয়াল করে রান্নার দিকেও খেয়াল করছিলাম যে একটু স্পেশাল কি করা যায়। আমার হাজবেন্ড ডালের চটা খেতে খুব পছন্দ করে, তো ডাল আর চাল প্রথমেই আমি ভিজিয়ে রেখেছি, একটু শেয়ার করেছিলাম। ছুটির দিনগুলোতে বাচ্চারা অনেক খেলাধুলায় মেতে যায়। আমাদের এই পাড়ায় অনেক বাচ্চারা আছে। ছেলেকে পাঠালাম, সামনেই তার বোন আছে, বোনকে নিয়ে আসতে। বাচ্চারা অনেকটা সময় ধরে চোখের আড়াল হলে তাহলে কিন্তু একটা টেনশন কাজ করে, সব সময় খেয়াল রাখতে হয়। এখনকার বাচ্চারা তো ওইভাবে খেলার সুযোগই পায় না। অনেকে তো শুক্র শনিবারই খেলতে পারে না। তো ওরা যতটুকু পারে খেলার সুযোগ দেই, কিন্তু চোখের আড়াল বেশিক্ষণ হলে একটু খেয়াল রাখতেই হয়। তবে আমরা অনেক দুরন্ত শৈশব পার করে এসেছি। আমি খুব দুষ্ট ছিলাম, খেলাধুলায় অনেক মেতে থাকতাম। পরিবেশটাও এমন ছিল যে বাধা ধরা কোনো নিয়ম ছিল না, আমাদেরকে পর্যাপ্ত সুযোগ দেয়া হতো। নিজেদের বাড়িতে থাকলে হয় কি যে চাচাতো বোনেরা, আশেপাশের প্রতিবেশীরা সবাই মিলে খেলাধুলায় এত আয়োজন ছিল, এত মানুষ। আর এখনকার বাচ্চারা তো ওইভাবে পারেই না। আর যেহেতু আমরা ভাড়া থাকি, বিভিন্ন জায়গায় ট্রান্সফার হয় ওর আব্বু, তো সেক্ষেত্রে দেখা যায় কি নতুন নতুন পরিবেশ, নতুন বাচ্চাদের সাথে মিশতেও ওদের কষ্ট হয়। এক একটা প্রজন্মের শৈশব এক একভাবে কাটে। তবুও কেন জানি মনে হয় আমাদের ছোটবেলাটা একটু বেশি সুন্দর ছিল। আজ যে আমি মূলা শাকের সাথে লাল শাক রান্না করেছি, এটা তেমন একটা মেশেনি। আমি একটা আপুকে দেখেছিলাম লাল শাকের সাথে পালং শাক রান্না করছে। আমি ভাবলাম মূলা শাক দিয়ে রান্না করলেও হয়তো ভালো লাগবে, কিন্তু আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। মূলা শাক খেতে আমার তেমন একটা ভালো লাগে না, তাই ভেবেছিলাম লাল শাকের সাথে রান্না করলে হয়তো খেতে বেশ ভালোই লাগবে। কিন্তু আমার আশায় গুরুবালি, তেমন একটা ভালোই লাগেনি। শাকটা তুলে রাখছি, এই কড়াইয়েই আমি মূলা রান্না করব। অনেকগুলো কড়াই নষ্ট করার কোনো প্রয়োজন নেই, একটা তুলে আর একটা বসিয়ে দিলেই সহজ হয়। দুটো চুলোতেই রান্না বসিয়ে দিয়েছি। পাশের চুলায় পাবদা মাছ রান্না করছি। আজকে মাছটা আমি না ভেজেই রান্না করছি। না ভেজে মাছ রান্না করলে মুমতাহিনের আব্বু খুব একটা পছন্দ করে না, তবে আজকে রান্নাটা বেশ ভালো হয়েছে। অনেক আপুদেরই বলতে শুনি তাদের হাজবেন্ডও নাকি মাছ ভেজে রান্না না করলে পছন্দ করে না, তাদের কাছে কাঁচা কাঁচা লাগে। হয়তো ছেলেরা এমনই, যে কোনো সবজি রান্নায় মশলার পরিমাণটা অনেকটাই কম ব্যবহার করতে হয়। আরও মূলা যেহেতু সাদা সবজি, হলুদের ব্যাপারে বেশ সচেতন ছিলাম।
তো রান্নাটা মোটামুটি ভালোই হয়েছে। শীতের দিনে ধনিয়া পাতা না দিলে কোনো মাছ রান্না বা সবজি রান্না যেন পূর্ণ হয় না। রান্নার কাজগুলো শেষ করে আমার হাতে বেশ কিছু কাজ আছে, ওগুলো কিছুটা করতে হবে। সবাই বাসায় থাকলে কাজের পরিমাণটাও যেন বেড়ে যায়, তবে মনটাও ভীষণ ভালো লাগে। দুপুরের জন্য এই রান্না বান্না আমি একটু সকালের দিকেই শুরু করেছিলাম, যাতে আমার হাতে খানিকটা সময় থাকে। কিছুটা ফ্রি সময় পাওয়ার পরে আমি একটু পড়াশোনা করে নিলাম। যে কোনো কাজে রেগুলারিটি না থাকলে সেই কাজটা ভালো হয় না। পড়াশোনা এর মধ্যে প্রধান। পড়াশোনার মধ্যে ব্যাঘাত সৃষ্টি করলে সেটা খুব একটা ভালো পর্যায়ে পৌঁছায় না। তার মানে যে আমি সারাদিন পড়ি বিষয়টা এমন না। ঘড়ি ধরে 30 মিনিট পড়াশোনা করে আমি আবার রান্নাঘরে চলে আসলাম। এখন দুপুর 12টার মতো বাজে। ওই যে আমি চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে এখন চাপটি বানাবো। দেখলাম সিনকে কিছু থালাবাটি জমা হয়ে গিয়েছে, এগুলো আগে পরিষ্কার করে নিব, তাহলে কাজ করতে বেশ সুবিধা হবে। আমার রান্নাঘরটা যেহেতু বেশ ছোট, সিঙ্ক এরিয়াটা যদি একটু খোলামেলা না থাকে তাহলে আমার কাজ করতে বেশ অসুবিধা হয়ে যায়। তাই যথাসম্ভব এই জায়গাটা একটু গুছিয়ে রাখার চেষ্টা করি। সবকিছু পরিপাটি থাকলে নিজের চোখেরও একটু শান্তি। তবে সবসময় গুছিয়ে রাখা সম্ভব হয় না। একা হাতে সবগুলো কাজ করলে সব কাজ পারফেক্ট ভাবে করা অনেকটাই কঠিন হয়ে যায়। যারা আমার মতো একা হাতে কাজ করেন তারা এই সমস্যাটা কিছুটা হলেও বুঝতে পারবেন। একটা কাজ করতে গেলে হাজারটা কাজ চোখে পড়ে। সকালে যে রান্নাবান্না করেছি তারপরে তেমন একটা পরিষ্কার করা হয়নি, তো এখন আমি একটা কাপড় দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিব চুলাটা, আশপাশটা। রান্নাঘরের কাজগুলো প্রতিদিনই নতুন করে সামনে আসে, আর এই কাজগুলো যদি নিয়মিত করা না হয় তাহলে পুরো রান্নাঘরটাই এলোমেলো হয়ে যায়। যেই কাজ করতে রান্নাঘরে এসেছি সেটা বাদ দিয়ে এখন কত রকমেরই না কাজ করছি। বাচ্চারা আবার খেলতে চলে গেছে, এবার ওদের বাবা আনতে গেল। দেখলাম একেবারে লাঠির ভয় দেখিয়ে নিয়ে এসেছে। চাল ডালগুলো খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। আমি এখানে খেসারি ডাল নিয়েছি, আর নিয়েছি পোলাও চাল, আর হচ্ছে সেদ্ধ চাল যেটা দিয়ে আমরা ভাত রান্না করি। আমি যা যা উপকরণ দিব সবকিছুই আমি প্রথমবারই দিয়ে দিব, শেষে একবার মিশিয়ে নিলেই হয়ে যাবে। এখানে আমি ধনিয়া পাতা, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো আর দিলাম পানি। এবার খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। একটু সময় ধরে ব্লেন্ড করলে একেবারে মিহি হয়ে যায়। ব্লেন্ড করে আমার তেমন একটা কিছু বানানো হয় না, কেনা চালের গুঁড়ো দিয়েই কাজ চালিয়ে নেই। আজকে সবকিছু হাতে করতেই ইচ্ছে হলো। এখানে 1 প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে দিলাম, ভাবলাম স্বাদটা একটু বেড়ে যাক। ডালের এই চটাগুলো একটু মশলাদারই হয়, তাহলে খালি খালি খেয়ে নেওয়া যায়, সাথে আর তেমন কিছুর প্রয়োজন হয় না। প্রথমে তাওয়ায় একটু তেল দিয়ে কাপড় দিয়ে মুছে নিচ্ছি। এখানে যদি অয়েল ব্রাশ দিয়ে ব্রাশ করা হয় তাহলে কিন্তু খুব একটা ভালো হয় না। অয়েল ব্রাশে ওইভাবে তেলটা চুষে নেয় না, আর তাওয়ায় যদি তেল থাকে তাহলে কিন্তু চটাটা ঠিকভাবে সেট করাই যাবে না। পিঠাগুলো তৈরি করতে আমার বেশ ভালো লাগছিল। সবাই বাসায় আছে, গরম গরম সবাইকে খাওয়াতে পারবো। এই যে দেখুন, প্রথমবারই কি বিপত্তি। ঢাকনার সাইজটা ছোট ছিল কিন্তু চটাটা বড় হয়ে গিয়েছিল, তাই ঢাকনার সাথে কি সুন্দরভাবে উঠে এসেছে। এটা তুলতে আমাকে বেশ ঝামেলা পোহাতে হয়েছে। এই তো খুব সুন্দরভাবে এপিট ওপিট করে ভেজে নিলাম। ডালের এই চাপটিগুলো 2 সাইড থেকে ভেজে নিলেই বোধহয় একটু বেশি ভালো হয়। দুপুরের দিকে গরম গরম এই চাপটি খেতে খুবই ভালো লাগছিল। অনেকে এখানে আলাদা আলাদা ডাল ব্যবহার করে, আমার মনে হয়েছে এখানে যদি মসুর ডাল ব্যবহার করতাম তাহলেও বেশ ভালো হতো খেতে। একে একে সবগুলো চাপটি আমি তৈরি করে নিয়েছি। এই এক কাজের মধ্যে যে আমাকে কত কাজ করতে হয়। এই পিঠা তৈরির মধ্যে আমাকে একবার হসপিটালেও যেতে হয়েছে, তারপরে বাসায় এসে আবার পিঠা তৈরি করেছি। পিঠাগুলো অনেক ছিদ্রযুক্ত হয়েছে, সেটাই আমি একটু দেখালাম। বেশ ভালো হয়েছিল খেতে। দুপুরে এই চাপটি খেয়ে কেউই ভাত খায়নি, তাই স্বাভাবিকভাবেই সন্ধ্যায় বেশ ক্ষুধা লেগেছে, তাই আমি একটু সেমাই রান্না করে নিচ্ছিলাম। খুব সহজ রেসিপিতেই আমি এটা করছি। গুঁড়া দুধ দিয়ে অল্প অল্প পানি দিয়ে আমি ভালোভাবে মিক্স করে সেমাইটা রান্না করে নিব। গরুর দুধের চেয়েও গুঁড়া দুধ দিয়ে সেমাই রান্না করলে সেটা আমার কাছে খেতে বেশি ভালো লাগে। ছোট করে রেসিপিটাও বলে দিচ্ছি। আমি এখানে 1/2 কাপ গুঁড়া দুধ নিয়েছি, 1/2 কাপ চিনি, এর সাথে নিলাম 3 কাপ পরিমাণে পানি। বনফুল লাচ্ছা সেমাইয়ের যে প্যাকেট আছে 200 গ্রামের, সেখান থেকে আমি অর্ধেক পরিমাণ নিব, 100 গ্রাম। এই রেশিওতে যদি রান্না করেন তাহলে সাধারণ সন্ধ্যা নাস্তার জন্য এটাই পারফেক্ট হবে। এই মিশ্রণগুলো আমি বেশ কিছুটা সময় ধরে জাল করে নিয়েছি। গোটা মশলা যা দেওয়ার আমি কিন্তু প্রথমেই দিয়ে নিয়েছিলাম। সেমাই তৈরি হয়ে গিয়েছে, এবার আমি সবাইকে পরিবেশন করে দিব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।